নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনার পেটে কোনো ব্যথা নেই বা কোনো উপসর্গ নেই শরীরে, আপনার ব্লাড প্রেশার নর্মাল, ডায়াবেটিসও নেই, এরকম অবস্থায় আপনি বুঝতেই পারছেন না যে আপনার লিভার ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করে বুঝবো বা কোন কোন লক্ষণে বুঝবো আমাদের লিভার খারাপ হয়ে যাচ্ছে? এই বিষয় নিয়ে আজকে আমরা এসেছি প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অভিজিৎ চৌধুরীর কাছে। মূলত স্যারের কাছে যে প্রশ্ন আমরা করব সেটা হচ্ছে কোন কোন লক্ষণে বুঝবো আমাদের লিভার খারাপ হচ্ছে, এবং দ্বিতীয়ত আমাদের আজীবন লিভার ভালো রাখার উপায় কি। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে নমস্কার জানাচ্ছি। নমস্কার। প্রথম কথা আপনি যেটা বললেন যে ব্যথা নেই, লিভারের অসুখে সাধারণভাবে খুব কম অংশের ব্যথা হয়, কারণ লিভারের মধ্যে ব্যথা তো হয় নার্ভ দিয়ে, আর লিভারের মধ্যে, লিভারের শরীরের মধ্যে লিভার একটা প্রকাণ্ড সভ্যতা, নিজে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার মতন, তার মধ্যে কোনো নার্ভ এন্ডিং থাকে না, যার ফলে লিভারের অসুখে ব্যথা হয় না। যার ফলে অনেক মানুষ আমার কাছে আসেন যে আমার পেটের ডান দিকটায় ব্যথা হচ্ছে, এটা লিভার বড় হয়ে গেছে বলে হচ্ছে, বলে বলা হয়েছে, আমারও বোধহয় লিভারের অসুখ আছে। আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে সাধারণভাবে লিভারের অসুখে প্রচন্ড ব্যথা তো হয়ই না, অল্প স্বল্প একটু আধটু ভারী ভারী ভাব হতে পারে, একটু আধটু ব্যথা হতে পারে, কিন্তু সাধারণভাবে লিভারের অসুখে ব্যথা হয় না। সুতরাং পেটের ডান দিকটায়, যেহেতু লিভারের আবাস হচ্ছে পেটের ডান দিকটায়, পাঁজরের নিচের অংশে, পেটের উপরের অংশে, সেই হেতু ব্যথা হলে লিভারের রোগ হয়েছে ভাবার কোনো কারণ নেই, এবং ভাবা উচিত নয়। সেটা অন্য কোনো কারণে হয়েছে ভাবার চেষ্টা করে। লিভারের রোগের যে লক্ষণটা, যদি হলুদ হয়ে যায়, নেবা বলে যেটা যুগ যুগ ধরে পরিচিত, পেচ্ছাপ যদি হলুদ হয় ইত্যাদি আর কি, তা বাদ দিয়ে যে সমস্যাটা শরীরে হলে পরে আমরা ভাবি যে লিভারটায়, আমরা চিকিৎসকরা ভাবি লিভারটা সমস্যায় পড়ে থাকতে পারে, সেটা হচ্ছে যদি কারোর পেট ফুলতে শুরু করে, যদি কারোর পা ফুলতে শুরু করে। কিন্তু আমি এই প্রশ্নগুলো অবতারণা সাধারণভাবে করতে চাই না, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে খুব অ্যাডভান্স লিভার ডিজিজের লক্ষণ। সাধারণভাবে লিভারের দুঃখ হচ্ছে, লিভারের অসুখের দুঃখ হচ্ছে, লিভারের অসুখ সাধারণভাবে সাবমেরিনের মতন চলে, জলের নিচে থাকে, সাধারণভাবে ওই ডুব সাঁতার দেয় লিভারের অসুখগুলো, এবং যখন সেটা চোখের সামনে আসে তখন সেটা একটু এগিয়ে চোখের সামনে আসে, আবার আগেও আসে, এবং সেটা সাধারণভাবে যদি আমাদের চোখ হলুদ হয়, যদি আমাদের পেচ্ছাপ হলুদ হয়, ক্ষুধা মান্দ হঠাৎ করেই হতে শুরু করে জ্বর হওয়ার পরে, তাহলে একটু ভাবতে হবে। আর হচ্ছে যে শারীরিক দুর্বলতা, দৌর্বল্য, হঠাৎ করেই আমি খুব দুর্বল ভাব অনুভব করছি, এটাও লিভারের অসুখের লক্ষণ হতে পারে। লিভার আমাদের ভালো রাখে, লিভার হচ্ছে মানুষের আত্মার আশ্রয় যুগে যুগে, এবং সেটা গ্রিক মাইথোলজিতেও ছিল, ভারতীয় ঐতিহ্যে, যার জন্য দেখবেন ছোটবেলায় ঠাকুরমা শরীর খারাপ হলেই, কিছু হলেই বলতো ওর পিত্তি পড়েছে, কারণ হচ্ছে পিত্ত লিভার থেকে তৈরি হয়। এবং আমাদের সাধারণ ধারণা হচ্ছে যে লিভার, যে হজমের কোনো গোলযোগ হয়েছে মানেই পিত্তের গন্ডগোল, মানেই লিভারের গোলযোগ, এই ধারণাগুলো সবসময় ঠিক নয়। আমি আবারও বলছি যে লিভার যত খারাপ কাজ করে বলে আমরা তার ঘাড়ে চালাই, তত খারাপ কাজ লিভার করে না। যেমন কারুর চুল পড়ে না, কারুর টাক পড়ে না, কারুর গায়ে দাগ আসে না লিভারের রোগের থেকে, অথচ সাধারণভাবে মানুষের ধারণা হচ্ছে যে এইগুলোর জন্য লিভারের ডাক্তার। অনেক মানুষ আমাদের কাছে আসেন, তো আমরা তাদের বোঝাই যে এগুলো লিভারের রোগের, এগুলো কথা গল্পের গরু যেমন গাছে চাপে, আমাদের সাধারণ চিন্তা চেতনায় মিথ বলে যেগুলোকে, অর্থাৎ কথা, বিজ্ঞান নয়, তাতে করে এগুলো লিভারের অসুখ বলে চলে অথবা চালানো হয়, কারণ ওষুধ খাওয়াতে হবে। কিন্তু আমি যেটা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, এগুলো কোনোটাই লিভারের রোগের লক্ষণ নয়। লিভারের রোগের সুনির্দিষ্ট লক্ষণ হচ্ছে চোখ হলুদ হওয়া, পেচ্ছাপ হলুদ হওয়া, তার সঙ্গে সঙ্গে যদি বমি ভাব থাকে তখন চিকিৎসককে দেখানো উচিত, অথবা যদি এগিয়ে খারাপ হয় তাহলে পা ফোলা, পেট ফোলা ইত্যাদি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোন ভুলগুলো করছি যার ফলে আমাদের আজকের দিনে এই যে বিভিন্ন ধরনের লিভারের ডিজিজ গুলো, ফ্যাটি লিভার, তারপর সেখান থেকে সিরোসিস অফ লিভার, বা ধরুন জন্ডিস, এগুলো বাড়ছে, মানে সেই অজ্ঞতাটা আমাদের কোথায়? আমরা আসলে সুখের সাগরে ডুব দিয়েছি, এটাই হচ্ছে মূল। এবং সুখ যেমন জীবনে আসে, ঠিক তার একটা
কামড়ও থেকে যায়। তো এই যে ফ্যাটি লিভার বলে শব্দটা উচ্চারণ করলেন, এটা তো এখন চারিদিকে উপদ্রবের মতো। আমার কাছে বা যে কোনো পেটের ডাক্তারের কাছে রুগীরা আসেন, গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2 ফ্যাটি লিভার, কারোর 2 থেকে 6 মাস আগে হয়েছে, আর বারবার আল্ট্রাসাউন্ড করিয়ে আমরা দেখি যে আমার লিভারটা কত ভালো খারাপ। অর্থাৎ কিনা ফ্যাটি লিভার শব্দটা শুনলেই যেন একটা আতঙ্ক, অদ্ভুত একটা মৃত্যুপুরীর মধ্যে ঢুকছি। আবারও বলছি, এই আতঙ্কটা মূলক নয়, এই সঠিক নয়। আবার এটাকে না গুরুত্ব দিতে হবে এরকমও কারণ নয়। অর্থাৎ কিনা ফ্যাটি লিভার সত্যি সত্যি বাড়ছে, এবং সেটা বাড়ছে আমাদের জীবনে। এখন জানেন তো, ওই যে বললাম সুখের প্রাবল্য এসছে, আমরা খাচ্ছি বেশি, খরচ করছি কম। খরচ মানে হচ্ছে পরিশ্রম করছি কম। আমাদের এখন সামগ্রিকভাবে আমাদের দেশে অ্যাবজেক্ট পভার্টি চলে গেছে। নিদারুণ দারিদ্র বলতে যেগুলো বুঝতাম, অর্থাৎ মানুষ খেতে পাবে না, দারিদ্র যে নেই তা নয়, কিন্তু নিদারুণ দারিদ্র চলে গেছে। আমরা এখন যে চাল প্রচুর পরিমাণে, সাধারণভাবে আমি গ্রামের মানুষের কথা বলছি, গ্রামের মানুষ প্রচুর পরিমাণে চাল পাচ্ছেন অথবা খাচ্ছেন। আমাদের হাতে দুটো পয়সা আগের থেকে বেশি এসছে, এবং আমরা ভাবতে শুরু করেছি যে খাওয়াটা হচ্ছে একটা যেন ভালো থাকার একটা পথ। খাওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু অপরিমিত খাওয়া যেটা হচ্ছে এখন হয়ে দাঁড়িয়েছে, দেখবেন এখন খাদ্য উৎসব হয় এবং হালুম হুলুম করে আমরা গিয়ে খেতে শুরু করি। এবার খাওয়া একদিকে, অন্যদিকে আমরা পরিশ্রম করতে ভুলে গেছি। আমাদের এক বাড়ির থেকে গ্রামে অন্য বাড়ি গেলে, কলকাতা শহর নয়, গ্রামে এক বাড়ির থেকে অন্য বাড়ি যেতে, এই পাড়ার থেকে ও পাড়ায় গেলেও টোটো চেপে যায়, লোকে হেঁটে যায় না। সাইকেল চালানো ভুলে গেছি, মোটর সাইকেলে চেপেছি। আমরা সামগ্রিকভাবে গাড়ি চাপি বেশি, আমরা সেলফোন ব্যবহার করি। এগুলো তো সভ্যতার অগ্রগমনের সঙ্গে, সেগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু আমি ঝরাতে ভুলে গেছি। অর্থাৎ কিনা আমরা ঢোকাচ্ছি বেশি ক্যালোরি, বার করছি কম। এই যে ক্যালোরিক ইমব্যালেন্স, অর্থাৎ কিনা শক্তির যে অসামঞ্জস অবস্থা, ক্যালোরি আমাদের শরীরে শক্তি দেয়, সেটা যে যখনই শরীরে বেশি ঢোকে এবং খরচ হয় কম, তখন যেটা ঘটতে শুরু করে, তখন সে যে জায়গাগুলো জমতে শুরু করে, সে জায়গাগুলো হচ্ছে লিভার, আমাদের ভুঁড়ি, আমাদের হার্টের যে রক্তবহা নালী আছে তার গায়ে, এগুলো সব এক ছাতার নিচে তৈরি হয়। এগুলোকে বলা হয় মেটাবলিক ডিজিজ। এই জন্য দেখবেন যার ভুঁড়ি থাকে, আমি সবসময় তাকে বলি ফ্যাটি লিভার এসছে অগ্রদূত হয়ে, কিন্তু সে কিন্তু এই খবর দিচ্ছে যে এই ভদ্রলোকের আজকে লিভারের ফ্যাট জমেছে, কালকে কিন্তু এর হার্টের অসুখ হতে পারে, পরশুদিন এর অন্য কোনো জায়গায় অন্য কোনো সমস্যা, নাক ডাকবে বেশি। ভুঁড়ি হচ্ছে একটা সমস্যার দ্যোতক, সমস্যার খবর দেয়, এবং সেই জন্য ভুঁড়ির সাথে মিলেই থাকে ডায়াবেটিস, ফ্যাটি লিভার এবং হার্ট ডিজিজ। তো কাজেই লিভারটাকে আলাদাভাবে দেখার কোনো মানে হয় না। আমাদের সামগ্রিকভাবে দেখতে গেলে পরে এই মুহূর্তে যে লিভারের অসুখ যত আমরা দেখতে পাচ্ছি, তার মূল কারণ হচ্ছে আমরা খাচ্ছি বেশি, পরিশ্রম করছি কম। আমরা গায়ের ভাষায় বললে আমরা গতর খাটাচ্ছি না। চাষি চাষ করে এখন লাঙল দিয়ে নয়, চাষি চাষ করে ট্র্যাক্টরে। আপনি গ্রামে গিয়ে দেখুন, এখন ট্রাক্টরে সব চাষ। তো ট্রাক্টর মানে তো স্টিয়ারিং এ বসে থাকা, ট্রাক্টর মানে তো শরীরের পরিশ্রম নয়। এটা যেমন সভ্যতার অগ্রগমন, অন্যদিকে দাঁড়িয়ে এই অগ্রগমনের সময় আমাদের ভাবতে হবে, আমাকে মোটরসাইকেল চাপতে হবে দূরে যাওয়ার জন্য, কিন্তু সেটা ঠিক সেরকম ভাবে আমাকে সময় করে 8 ঘন্টা ছুটতে হবে, ঘাম জড়াতে হবে। এবার এটা যদি না করি, আমরা বসে কাজ করি, আমরা যারা, আমাদের তো সময় বার করে ছুটতে হবে এবং খাওয়া কমাতে হবে, কার্বোহাইড্রেট খাওয়া কমাতে হবে, তেল খাওয়া কমাতে হবে। তেল হচ্ছে, আমি 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 এই কথাটা বললে পরে অনেক তেল ব্যবসায়ী রেগে যাবেন বা মানুষ রেগে যাবেন, আমি দিদিদের বলে থাকি যে হাত থেকে তেল খরচ কমাও। তেল হচ্ছে বিষের সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ তেল যা খাচ্ছেন আপনি, আমরা প্রচুর তেল খাই, তেল ছাড়া যেন রান্না হয় না। এই জায়গাটাকে আমাদের ওভারকাম করতে হবে। তেলহীন না হলেও যত তেল কম দেয়া যায়, মানে একটা সামগ্রিক হিসেব হচ্ছে একটা পরিবারে একজন ব্যক্তির 500 mg পার মান্থের বেশি তেল লাগে না। সুতরাং 4 জন ব্যক্তি যদি থাকে, তাহলে 2 লিটারের বেশি তেল কেনাই হবে না, কারণ তেল যদি হেসেলে ঢোকে সেটা খরচ হবেই হবে। তেল খাওয়া কমাতে হবে, ভাতের পরিমাণ কমাতে হবে, যে কোনো কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে হবে, প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে, ডিমের সাদা খেতে হবে, ডাল খেতে হবে, খুব ইজিলি অ্যাভেলেবল আমাদের ফুড। অর্থাৎ কিনা খাবারের মধ্যে দিয়ে যেরকম আমাদের নিউট্রিশনাল ব্যালেন্স ফুড খেতে হবে, ঠিক সেরকম ভাবে আমাদের পরিশ্রম করতে হবে। আমরা পরিশ্রম করি না, ছোটাটাকে মনে করি যেন ওটা উৎপাত। তো এই যে, এবং মোটাদের আমাদের সংস্কৃতিতে
মোটাদের আবার সম্মান করা যায়, ভালো চেহারা বলে মনে করি। আদতে আমার কাছে অনেকেই আসেন, এসে বলেন, আমি যখন বলি দাদা বা দিদি তুমি কতদিন মোটা, তখন আমি তো মোটা নই, আমি হেলদি। অর্থাৎ কিনা আমাদের হেলদিনেস মোটা হওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা সমাজে তাদের সম্মান করি। যে বাচ্চাগুলো হদল কুতকুত তাদেরকে আমরা বলি সুন্দর বাচ্চা, রোগা বাচ্চাগুলোকে বলি প্যাংলা বাচ্চা। এই যে আমাদের কনসেপচুয়াল ভাবনার দিক দিয়ে আমাদের গোলযোগ, এই জায়গাটাকে ঠিক করতে হবে। রোগা বাচ্চাটি সুন্দর বাচ্চা, যে বাচ্চাটা ছুটছে, আমরা বাচ্চাগুলোকে ছুটতে দিচ্ছি না। টিউশনি, খাওয়ানো, আর হচ্ছে তার সময় নেই কোনো, তো বাচ্চা বয়স থেকেই মোটা হতে শুরু করছে। তো এই যে সামগ্রিক ভাবনা, অর্থাৎ কিনা মোটারা সুস্থ নয়, মোটারা ভালো চেহারায় নেই, মোটা হওয়াটাই বড় দুর্ভাগ্যের। আমাকে রোগা হতে হবে এবং রোগাদের সমাজে সম্মান করতে হবে। এই জায়গাটাকে রোগারাই সুন্দর থাকে, এই ভাবনাটাকে না তুলতে পারলে কোনোদিন ফ্যাটি লিভার ভালো হবে না। এবং ফ্যাটি লিভার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ সব এক নৌকায় চেপে আসে এবং ঘাটে ঘাটে জল দেয়। আমরা যদি এটা না বুঝি, আজ যার ফ্যাটি লিভার হয়েছে, আজ যার হার্ট ডিজিজ হয়েছে, কার তার লিভার ডিজিজ হবে, আজ যার লিভার ডিজিজ হয়েছে, কার তার হার্ট ডিজিজ হবে, অথবা ডায়াবেটিস হবে। এগুলো সব হচ্ছে এক গাছের ফল, এটা বুঝতে হবে। ওই মূল হচ্ছে খাওয়া আর পরিশ্রম করা। তো এটার পাশাপাশি আরো যেটা লিভারের জন্য উৎপাত হয়ে এসেছে, সেটা হচ্ছে আমাদের সুরার প্রতি এত আসক্তি, এত আসক্তি। দেখুন, সুরা মানুষের, দেবতারা নাকি সুরা পান করতেন, মানুষ দেবতাদের থেকে সুরা পেয়েছে, যুগে যুগে সুরার থেকে মানুষ সাধনার সঙ্গে নাকি সুরা আসে, অর্থাৎ মানুষ সুরার থেকে মনের আনন্দ হয়। কিন্তু সেটাও তো একটা পরিমিতি বোধ আছে। এখন সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠানেও কোথাও যেন সুরা পরিবেশন না করলে আমার সংস্কৃতি বিপন্ন হবে। অর্থাৎ কিনা কে কত সমাজে প্রতিষ্ঠিত তার অন্যতম নিদর্শন হিসেবে একটা সুরার আখড়া রাখা, মদের আখড়া রাখা একটা যেন, এবং মদ্যপান প্রতিদিন সন্ধ্যায় না বসলে আমার মনটা কেমন উড়ু উড়ু করে। এবং আমি খুব বেশি খাই না, আমি 3 পেগ খাই এবং প্রতিদিন সন্ধ্যায় খাই। আবার মদ্যপায়ীদের মধ্যে মাঝে মাঝে একটু কমিয়ে বলার একটু প্রবণতা আছে, মনে হয় যেন লজ্জা পাই একটু। এটা এটা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। তো এই যে সামগ্রিকভাবে মদের আধিক্য, অর্থাৎ মদ্যপানের প্রতি আসক্তি সমাজে বেড়ে চলেছে, তার কারণ হচ্ছে আমরা মদ খাওয়াটাকে আমাদের সভ্যতাতে, আমরা যত ওয়েস্টার্নাইজড হয়েছি, যত আমাদের 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 ভাবনাগুলোকে উন্মুক্ত করেছি, তত আমরা ভাবতে শুরু করেছি। এবং আমরা তো নতুন করে সভ্যতাটাকে আলোক দেখছি। আমরা এখন ভাবি এই ট্যাবুগুলো ছিল, অর্থাৎ কিনা মদ খাওয়াটাকে অন্যায় বলে আমাদের সোসাইটি ছোটবেলার থেকে আমরা ভাবতে শুরু করেছি, এখন সেগুলো উড়ে গেছে। যত ট্যাবু উড়ে গেছে, আর মদের অ্যাভেলেবিলিটিও বেড়ে গেছে, মদের দামও কমে গেছে। তো এই সব মিলেমিশে আমরা মদে ডুব দিচ্ছি, মদ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন পাবো বলে। তো এই যে মদ এবং ভাত আর পরিশ্রমহীনতা, এই দুটো হচ্ছে এই মুহূর্তের এবং আগামী 5-7 বছরে ভারতবর্ষটাকে কাঁপাবে। ভুঁড়ি হবে, মোটর সাইকেলে চাপবো, গাড়িতে চাপবো, সুন্দর থাকবো, সন্ধে হলেই মদের আখড়ায় বসবো, এবং বলা পর্যন্ত না হলেও যতক্ষণ আমি ঝিমিয়ে পড়ছি ততক্ষণ মদ খাবো। এই যে জীবন, এই জীবনে লিভার কখনো ভালো থাকতে পারে না। সুতরাং আমি কত দুঃখী, আমার লিভার কত খারাপ, যার ভুঁড়ি আছে, যার ডায়াবেটিস আছে, এবং যিনি মদ্যপায়ী, এবং প্রতিদিন সন্ধ্যায় মদ না খেলে যার মনটা কেমন খারাপ খারাপ লাগে, মনে হয় যেন কিছু কিছু যেন মিস করছি, তাকে বুঝে নিতে হবে তার লিভার ভালো থাকবে না। সুতরাং ডাক্তারের কাছে গিয়ে একটু লিভারটা দেখে দিন কতটা খারাপ, কোনো লাভ নেই। আপনার লিভার খারাপ হবে, আপনাকে বুঝতে হবে আমার অসুখ সারানোর চাবিকাঠি আমার কাছে, আমার সুখ আনার চাবিকাঠি আমার কাছে। আমাকে খেতে হবে কম, ছুটতে হবে বেশি, এবং মদ সপ্তাহে 1 দিন খেতে পারি, এবং সেটা বহুজনের সঙ্গে। একা যারা মদ্যপায়ী তারা বেশি মদ্যপান করেন, এবং মন খারাপ করে যারা মদ খান তারা আরো বেশি আসক্তিতে পড়ে। তো এই যে সামগ্রিক মদ একটা আলাদা বৃত্ত। সুতরাং আবার অনেকে এই মদের বিরুদ্ধে কিছু বললে পরেই বড় দুঃখ পান, রাগ হয় ইত্যাদি, হতেই শুরু করে। তো সেগুলো হতেই পারে, কিন্তু আমাদের বুঝতে হবে যে দেখুন, লিভারটা কিন্তু আপনার কথা অনুযায়ী, আপনার মন ভালো রাখার জন্য যদি ঠিক করেন, তাহলে লিভারটা ভালো থাকবে না। খান কম, পরিশ্রম করেন বেশি, মদ কম খান, উড়িয়ে দিতে বলছি না, তাহলে আমাকে এক্ষুনি রেডে করে তারা করবেন সবাই। সুতরাং এই কোথাও একটা ব্যালেন্স দরকার, পরিমিতি বোধ দরকার। এই পরিমিতি না থাকলে জীবনে তো সব গন্ডগোল হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে লিভার কিন্তু আমাদের সামগ্রিক জীবন বোধের যে তারতম্য, পরিশ্রমহীনতা, সুখের যে পেছনে আমরা ছুটে চলেছি, জাগতিক সুখ এবং শারীরিক সুখ, তার ফল হিসেবেই এসছে।
একেবারে। স্যার, আপনার কথা অনুযায়ী আপনি যেটা বললেন যে যাদের এই ধরনের ভুঁড়ি আছে, যাদের ফ্যাটি লিভার আছে, সেখান থেকে অনেকগুলো শাখার মতো রোগের উৎপত্তি হচ্ছে। যেমন ডায়াবেটিস হয়ে যাচ্ছে কারোর, কারোর হৃদযন্ত্রে ফ্যাট জমে যাচ্ছে, কারোর বা স্ট্রোকের সম্ভাবনা বাড়ছে। তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করব যে যাদের ধরুন এইরকম ভুঁড়ি আছে, যাদের ধরুন তাদের কি সবার আগে লিভার টেস্টটা জরুরি? মানে কোন কোন টেস্ট তারা তারা করবেন, মানে কাদের টেস্ট করা জরুরি, এটা মূলত আমার প্রশ্ন। হ্যাঁ, মানে আবারও বলছি যে ওই প্রথম কথা হচ্ছে, প্রথম আমরা বলি যে ভুঁড়িটা কমানোর জন্য উদ্যোগ নিন। টেস্ট করিয়ে আমি কত খারাপ আছি সেটা খুঁজে ব্যবসা বাড়তে পারে হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারে, কিন্তু মানুষটার জীবনে কল্যাণ হবে না। এটা প্রথম বোঝা দরকার। হ্যাঁ, টেস্ট করাতে হবে, কিন্তু আবারও বলছি, যদি আমি ঠিক করে, এই যে বাজারে চলে না যে হোল বডি চেক আপ, মাঝে মাঝে টেস্ট করিয়ে দেখো কত খারাপ আছো, এগুলো সব হচ্ছে মানুষকে অসুস্থ করার ফন্দি ফিকির। আবারও বলছি, বাজার এগুলো তৈরি করে পয়সা রোজগারের জন্য, মানুষের দুঃখ কষ্টকে বিক্রি করে। এগুলো সঠিক ভালো থাকার পথ নয়। সুতরাং আমি অন্তত পক্ষে এই পথটাকে নেয়ার জন্য মানুষকে কখনো উপদেশ দিই না। আবার এট দ্য সেম টাইম, সুতরাং আমাকে প্রথমে ঠিক করতে হবে যে আমি ভালো থাকতে পারলে আমার এই অভ্যাসগুলোকে একটু ঠিক করে নিতে হবে। আর তারপরে যদি দেখা যায় যে আপনার সত্যি সত্যি শারীরিক কষ্ট হচ্ছে, টেস্ট করতে হবে। ডাক্তার, প্রথম কথা হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারই ঠিক করে দেবেন কি টেস্ট করে। নিজের থেকে গিয়ে ওই দোকানে গিয়ে একটু পান বিড়ি খাওয়ার মতন অথবা চানাচুর খাওয়ার মতন টেস্ট করিয়ে দেখি, হোল বডি চেক আপ করিয়ে দেখি কেমন আছি, তারপর অঙ্কের নিয়মে এসজিপিটি 40-এর বেশি 60 হয়েছে, অমনি আমার রাতের ঘুম চলে গেল, এগুলো বিজ্ঞান নয়। এবং এই ভাবনায় জানেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আরবান মিডল ক্লাস পার্টিকুলারলি কাঁপছে। তার কারণ হচ্ছে আমাদের তো এখন পাড়ায় পাড়ায় ডায়াগনস্টিক সেন্টার, এবং কোথাও গেলে আমাদের মনে হয় যে টেস্ট করিয়ে দেখলে পরে বোধহয় আমি খুঁজে পাবো সেই আমার কত কোন অঙ্গ কত খারাপ। কিন্তু আবারও বলছি যে ওইভাবে অঙ্গ খারাপ খুঁজে পাওয়া যায় না। সুতরাং চিকিৎসকের কাছে যান, চিকিৎসককে গিয়ে বলুন এবার লিভার খারাপ কিনা বোঝার জন্য কতগুলো পরীক্ষা আছে, লিভার ফাংশন টেস্ট আছে, আলট্রাসোনোগ্রাফি আছে, এখন দেখবেন ওই 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 বিড়ির কাগজের মতন ফাইব্রো স্ক্যানের কতগুলো কাগজ বেরোয়, ওগুলো আবার ওষুধ কোম্পানিরা ডাক্তারদের চেম্বারে চেম্বারে নিয়ে গিয়ে টেস্ট করিয়ে দেয় ইত্যাদি আর কি। আমি আমার মনে হয় যে এগুলো খুব খুব সদর্থক বিজ্ঞান নয়। এবং এতে করে আবারও বলছি, আমি কত রোগী, আমি কত অসুস্থ সেটা বেশি প্রতিষ্ঠিত হয় দেন সত্যিকারের লিভারের খোঁজ পাওয়া যায় না যে তা নয়। কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে যে আমি কত অসুস্থ সেটা খোঁজার এই বৃত্তর থেকে মানুষকে বেরোতে হবে, বরঞ্চ ভালো থাকার পথগুলোকে খুঁজে পেতে হবে। এবং তার পথ হচ্ছে ছোটা, খাওয়া কমানো, মদ্যপান কমানো এবং সামগ্রিকভাবে আনন্দে থাকা। এবং তারপরেও যদি খুঁজতে হয় তো ডাক্তারই ঠিক করে দেবে। প্রচুর টেস্ট আছে বাজারে, আর টেস্ট চারিদিকে বিক্রি হচ্ছে, এবং ওই ল্যাম্পপোস্টের গায়ে টেস্ট বিক্রি হয়। সুতরাং ওই ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে আমি আমার লিভার ভালো আছে না মন্দ আছে খুঁজে পাবো, সেটা খোঁজার কোনো মানে হয় না। মানে ব্যবসায় বসতলক্ষ্মীকে স্ফীত করার জন্য মানুষের রোগ উৎপাদনের কোনো অর্থ হয় না। আমি সেটাই সামগ্রিকভাবে বলতে চাইছি। একেবারে। সব শেষে আপনাকে একটা প্রশ্ন করবো যে যাদের কিছু চর্মরোগ সংক্রান্ত অসুখ আছে, সোরিয়াসিস বা ভিটিলিগো, তাদেরকে অনেক সময় ইমিউনিটি সাপ্রেস করার জন্য ওষুধ দেওয়া হয়, এবং 6 মাস অন্তর তাদেরকে বলা হয় লিভার টেস্ট করার জন্য। আপনার কাছে আমি এই বিষয়ে প্রশ্ন করব যে এই টেস্টটা কতটা গুরুত্বপূর্ণ? চামড়া, প্রথম কথা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা আছে যে চামড়া রোগগুলো লিভারের রোগের থেকে হয়, লিভার খারাপ হলে হয়, এটা ভুল, একদম ভুল। এবার হচ্ছে ডাক্তারবাবু যদি বলেন যে লিভার টেস্ট করাতে হবে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কেন বলে জানেন? সোরিয়াসিস এবং ভিটিলিগোতে এমন কতগুলো ওষুধ ব্যবহৃত হয় যে ওষুধগুলো লিভারে ক্রিয়া করে। কারণ ওষুধের ভাঙার এবং ওষুধের পরিপাকের সব থেকে বড় জায়গা হচ্ছে লিভার। লিভার হচ্ছে শরীরের প্রহরী। তো বাইরের থেকে যা কিছু ঢোকে সেটাকে লিভার ভেঙে চুরে তারপরে শরীরের মতো গ্রহণযোগ্য করে, সেই প্রসেসে লিভার অনেক সময় ইনজিওর্ড হয়। সুতরাং আমার মনে হয় ডাক্তারবাবুরা সেটা উপদেশটা দেন মূলত এটা বোঝার জন্যই যে লিভারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা ওষুধের জন্য। অসুখের জন্য লিভার বোঝার জন্য সোরিয়াসিসের সঙ্গে বা ভিটিলিগোর সঙ্গে সম্পর্ক থাকে না যেটা নয়, কিন্তু সেটার জন্য ডাক্তারবাবুরা জেনারেলি বলেন না। সুতরাং ডাক্তারবাবু যদি বলে দেন লিভার টেস্ট করাতে হবে, কিন্তু সেটা ওষুধ কোনো ক্ষতিকারক প্রভাব পড়ছে কিনা সেটা বোঝার জন্য। জল কতটা খাওয়া ভালো লিভার ভালো রাখার জন্য? যতটা পারা যায়। জল হচ্ছে এমন একটা জিনিস না যেটা আপনার শরীরে যত বেশি খাবেন
তত হচ্ছে ও নিজে আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে বাকিটা প্রস্রাবের সঙ্গে বার করে দেবে। সুতরাং লিভার ভালো থাকার জন্য নয়, সামগ্রিকভাবে ওয়েলবিং এর জন্য জল বেশি থাকা উচিত। আবার বলছি, লিভারটাকে মাথা থেকে সরাতে হবে। লিভার করে হাউতাস করে কারণ লিভার ভালো থাকে না। লিভার ভালো থাকার পথ হচ্ছে লিভারকে ভুলে যাওয়া, ওই মাঠে ছোটা, খাওয়া কমানো, মদ কম খাওয়া। বারবার এক কথা বলে যাচ্ছি আমি, কিন্তু এই লিভারটাকে ভালো রাখার জন্য অমুক ফল খেতে হবে, তমুক ফল খেতে হবে, সেদ্ধ ভাত খেতে হবে, এগুলো বাতিক, এগুলোর কোনো অর্থ হয় না। এবং জল খাবেন আপনি ভালো থাকার জন্য। লিভার, হার্ট, ব্রেন আলাদা আলাদা একটা মানুষ কোনোভাবে ভাঙা যায় নাকি? কখনো কখনো ভাঙা যায় না। এগুলো ইদানিং কালে ভাঙা হচ্ছে, কারণ ওই যেমন লোকে জানে আমি লিভারের ডাক্তার, ঠিক আছে, কিন্তু আমি যখন একটা মানুষ আমার কাছে আসে, সে তো আসে সামগ্রিক একটা শরীর নিয়ে, আমাকে তার সামগ্রিক শরীরটার প্রেক্ষিতে দেখতে হয়। আমি সবসময় যে তার চিকিৎসা করি তা নয়, কিন্তু আমি যখন তার লিভারের অসুখ দেখবো তখন তার সামগ্রিক প্রেক্ষিতে দেখবো। ওই যে একটা টিউবুলার ভিশন দিয়ে দেখা, এই যে ইদানিং কালে উঠে এসছে, এটা উঠে এসছে বিজ্ঞানটাকে টিউবুলার করে একগাদা পরীক্ষা নিরীক্ষা করে একটা মানুষের উপর একগাদা পয়সা রোজগারের লোভ থেকে। এটা সঠিক বিজ্ঞান নয়। অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে লিভারকে আমরা কিভাবে ভালো রাখতে পারি, তার জন্য স্যার কিন্তু একটা ইতিবাচক বার্তা দিলেন। তো আশা করি এই ইতিবাচক বার্তার পর আমাদের মনটা অনেকটা চাঙ্গা হয়ে গেল। আর মন চাঙ্গা হয়ে যাওয়া মানে শরীর চাঙ্গা হয়ে যাওয়া। তাহলে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, তাদের যদি এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, এই ভিডিওটা অবশ্যই আপনারা আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করুন। আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে আপনার কি ধরনের বিষয় নিয়ে আরো জানতে চান, সেই বিষয়গুলো আমাদের লিখে জানান। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনা আসার জন্য। নমস্কার।